অনেক রাত্রে আমাকে বললো, ভাবি নুর ইসলাম ভাই বেঁচে আছে। আমার আত্মীয় স্বজনদের বললাম আমাকে বেরোতে হবে, বাসা থেকে বেরোতে হবে, আমাকে পিছু পড়তে হবে নুর ইসলামের জন্য, কিন্তু আমাকে সাহায্য করে। যখন ওই বেরিয়ে যাচ্ছে এক সাইড দিয়ে পকেট গেট দুটো, ওইখানে আমি চেয়ার থেকে উঠে পকেট গেটের সামনে যে দাঁড়ালাম, বললাম স্যার আমার কথা না শুনলে আমি এখান থেকে যাব না, আমার কথা আপনাকে শুনতেই হবে। ওর যখন একটা ভিডিও দেখালো না, আমি তো প্রথমে মানে হয়ে গেছিলাম, মানে পাথরের মতো হয়ে গেছিলাম, ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। মনে হতো কি আমার কোনো আলো ভালো লাগতো না, সাংবাদিকরা আসতো, আমি কথা বলতে ইচ্ছে করতো না। কিন্তু ওর যখন একটা ছবি দেখালো, ওর পিছনে হাত বাঁধা চোখ বাঁধা, ওটা ওর গ্রামেরই এক সাংবাদিক আকবর, আমার দেশ পত্রিকার সাংবাদিক, ওটা ও অনেক রাত্রে আমাকে বললো, ভাবি নুর ইসলাম ভাই বেঁচে আছে, নুর ইসলাম ভাই বেঁচে আছে, নুর ইসলাম ভাই এই অবস্থা, এটা টিভিতে দেখাচ্ছে, এটা আপনি যেভাবে হোক সাংবাদিকদের বলে এটা বাংলাদেশে প্রচার করার ব্যবস্থা করেন। তখন আমি মানে ওই সাথে সাথে এনটিভির সাথে কথা বললাম, এনটিভিদের বললাম, তারপরে ওই আর টিভি মানে চ্যানেল আইটাই মানে যতগুলো সম্ভব আমি ওদেরকে বললাম, বললে ওরা পরের দিনের ভিতরেই ওই ছবিটা, কিন্তু ওটা ছিল ভিডিও চিত্র, কিন্তু ওটা স্থির চিত্র হিসাবে আর কি বাংলাদেশে দেখালো। মানে এটা আমাকে জিজ্ঞেস করা হলে এইটাই নূর ইসলাম কিনা, ছবিটা দেখায়। আমি বললাম হ্যাঁ ওই নূর ইসলাম। অফিস থেকে আমার উপরে একটু করলো, সবাই একটু ফের দিল, না ওটা নূর ইসলাম না, আপনি এসব উল্টাপাল্টা কথা বলছেন কেন? আমি বলছি, আমার স্বামীকে যদি আমি চিনতে না পারি, আমি যদি বলি এ নূর ইসলাম না, তাহলে তো ওকে এখনই মেরে ফেলাই দিবে, একে তো বাঁচায় রাখবে না। বুঝতে পারলাম যেহেতু বেঁচে আছে, মানুষটা বেঁচে থাকার জন্য এভাবে লড়াই করে যাচ্ছে, আমাকে তো তাহলে কিছু করতে হবে। আমার ভিতরে ওই স্পিডটা চলে আসলো। আমি তখন মানে আমার আত্মীয় স্বজনদের বললাম আমাকে বেরোতে হবে, বাসা থেকে বেরোতে হবে, আমাকে পিছু পড়তে হবে নূর ইসলামের জন্য, কিন্তু আমাকে সাহায্য করে। আমার বাচ্চাটাও ছোট ছিল তখন। ওই সময় আর কি আমার আত্মীয় স্বজনরাই থেকে আমাকে ব্যবস্থা, মানে আমাকে ঢাকায় নিয়ে গেল, আমাকে সচিবালয়ে যা পারমিশন পাস-টাসের ব্যবস্থা ওরা ঠিকই করে দিছিল। ইফতেখার আহমেদ চৌধুরী উনি 10 দিনের জন্য অন্য একটা দেশে চলে গেছে। তখন আমার তো ঢাকায় আসলে ওইভাবে থাকার জায়গা নাই, আমি কি করব? 10 দিন ঢাকার পরে ওনার জন্য অপেক্ষা করতে হবে। তারপর আমার বড় ভাই তার বন্ধু বাসায় নিয়ে আমাকে উঠালো। ওখান থেকে আমরা 10 দিন অপেক্ষা করলাম। এর ভিতরে তো অফিসে গেছিলাম, সেখান থেকে আমি তেমন কোনো হেল্প পাইনি। 10 দিনের দিন যেদিন আর কি উনি ফিরে আসলো, আগের দিন ধরেন রাত্রে ফিরে আসতে, পরের দিন সকালে আমি দেখা করব, তখন আর কি উনি আমাকে, আমি যখন ঢুকছি আমার সাথে অনেক সাংবাদিক ঢুকে গেছে। তখন বলছে কি, আপনি এত সাংবাদিক নিয়ে আসছেন কেন? আমি বলছি, আমি নিয়ে আসিনি। ওই উপদেষ্টার যে সচিব বদিউজ্জামান ভাই, উনি আমার সত্যি আমার ভাইয়ের মতো কাজ করছে। উনি আমাকে বলতো, আপনি আমাকে ভাই বলেই ডাকেন, আমি তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি। উনি আমাকে বলল কি, এই হাল ছাড়া যাবে না, যেভাবে হোক এই সুযোগটা আপনাকে কাজে লাগাইতে হবে। আমি মানে সাংবাদিকদের মূলত উনি হয়তোবা ব্যবস্থা করে ঢুকাই দিছে। উনি একটু ইতস্তবোধ করছিল, পররাষ্ট্র উপদেষ্টা, মানে এত সাংবাদিক কেন? তখন আর কি উনি বলল কি, আমার সাথে আমি মানে ব্র্যাকের যে প্রধান উনার আর কি কথা হয়ে গেছে। আম, আমি সব শুনছি নূর ইসলাম সম্পর্কে, বলে আর কি উনি উঠে চলে যাচ্ছে। তখন দেখলাম আমার তো আর সুযোগ নাই এই ছাড়া। তখন উনি যখন ওই বেরিয়ে যাচ্ছে এক সাইড দিয়ে পকেট গেট দুটো, ওইখানে আমি চেয়ার থেকে উঠে পকেট গেটের সামনে যে দাঁড়ালাম, বললাম স্যার আমার কথা না শুনলে আমি এখান থেকে যাব না, আমার কথা আপনাকে শুনতেই হবে।